বিসিএস বাদ সরকারি চাকরি বাদ, চলেন একটু সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়ে কথা বলি। আপনি কি জানেন আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলে স্টার্টিংয়ে আপনার স্যালারি হবে 3 থেকে 3.5 লাখ টাকা, এবং 5 থেকে 6 বছর সিএ হিসেবে কাজ করার পরে আপনার স্যালারি বেড়ে দাঁড়াবে 8 থেকে 10 লাখ টাকা। একটা পরিসংখ্যান দেই আপনাদেরকে, বাংলাদেশে বর্তমানে সিএ রয়েছে 2200, কিন্তু বাংলাদেশে সিএ ডিমান্ড কত জানেন? 10 থেকে 12,000, অর্থাৎ 10,000 সিএ কিন্তু বাংলাদেশে কম রয়েছে। আপনি ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনে আপনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইনকাম করার সুযোগ রয়েছে, অর্থাৎ আপনি যত ইচ্ছা ইনকাম করে নিতে পারবেন, এখানে আপনার কোনো কিন্তু বাধা ধরার নিয়ম নেই। আপনি কোম্পানিতে ঢুকলে হচ্ছে কি একটা বাধা ধরা স্যালারি স্ট্রাকচারের মধ্যে স্যালারি পাবেন, কিন্তু আপনি যদি স্বাধীনভাবে আপনি প্র্যাকটিস করেন আর কি, সিএ হোল্ডার হিসেবে প্র্যাকটিস করেন অ্যাডভাইজার হিসেবে, তাহলে কিন্তু আপনার স্যালারির কোনো বাধা ধরার নিয়ম নেই। এমনও হতে পারে যে মাসে 50 লাখ টাকাও ইনকাম করতে পারেন, ঠিক আছে? এটা ডিপেন্ড করে সব কিছুর উপরে। সিএ যথেষ্ট পরিমাণে সিএ বাংলাদেশে নেই কোম্পানিগুলোর জন্য, যেই পরিমাণে সিএ দরকার, এই জন্য সিএর এত ডিমান্ড এবং সিএদের এত স্যালারি দেওয়া হয়ে থাকে। আজকের ভিডিও থেকে তাহলে চলেন জেনে নেই সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কীভাবে হওয়া যায়, কী কী যোগ্যতা লাগে, এবং সিএদের ক্যারিয়ার গ্রোথ কেমন, কোথায় কোথায় কাজ করার সুযোগ রয়েছে। সিএ নিয়ে আপনাদের মনে যত ধরনের প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন। এইরকম সিএ নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও হয়তো ইউটিউবে আর কোথাও খুঁজে পাবেন না। প্রথমেই তাহলে আলোচনা করি যে সিএ কিভাবে হওয়া যায়, কী কী যোগ্যতা লাগে, এবং সিএর পড়াশোনার লেভেলটা বা পুরো সিস্টেমটা আসলে কেমন। সিএ ডিগ্রিটা মূলত আইসিএবি বা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ এরা দিয়ে থাকে। এটা ঢাকাতে অবস্থিত এবং চট্টগ্রামেও একটা শাখা রয়েছে। এই আইসিএবিতে ভর্তি হওয়ার পরেই না আপনি সিএ হতে পারবেন। মূলত দুইভাবে আপনি সিএ হতে পারবেন, বা দুই ক্যাটাগরির স্টুডেন্ট সিএ হতে পারে। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করার পরে, এবং আরেকটা হচ্ছে অনার্স পাস করার পরে। যারা ইন্টারমিডিয়েট পাস করার পরে সিএ হতে চান তাদের রেজাল্ট হচ্ছে 9 থাকতে হবে, সর্বনিম্ন 9 এসএসসি এবং ইন্টারমিডিয়েট মিলে, এবং 4.5-এর নিচে কোনোটাতে থাকা যাবে না, 4.5-এর নিচে কোনোটাতে থাকা যাবে না, রেজাল্ট 9 থাকতে হবে। সো ইন্টারমিডিয়েটের পরে আপনার যদি রেজাল্ট 9 থাকে তাহলে আপনি আইসিএবিতে স্টুডেন্ট হিসেবে ভর্তি হতে পারবেন। তো স্টুডেন্ট হিসেবে ভর্তি হওয়ার পরে আপনাকে যে কোনো একটা ফার্মে আন্ডারে কাজ করতে হবে, অর্থাৎ সিএ হচ্ছে একটা পুরোটাই প্রফেশনাল ডিগ্রি। এখানে মূলত 3 বছর যে কোনো একটা ফার্মের আন্ডারে থেকে কাজ করতে হয়। দেখেন এই যে সিএ ফার্ম অনেকগুলো রয়েছে বাংলাদেশে, অনেকগুলো ফার্ম রয়েছে, যেমন ধরেন একনবীন রয়েছে, হুদাবাসী রয়েছে, তারপরে কেপিএমজি রয়েছে। হ্যাঁ, এইরকম যে ফার্মগুলো রয়েছে যে কোনো একটা ফার্মে আপনাকে ভর্তি হতে হবে। এখন ধরেন টপ 4 যে ফার্মগুলো রয়েছে এগুলা থেকে হচ্ছে সিএ হওয়ার রেকর্ড বেশি। অন্য যে ফার্মগুলো রয়েছে লোয়ার ক্যাটাগরির, ওখান থেকে মূলত সিএ হওয়ার রেকর্ড খুবই কম। তার মানে আপনি যদি ভালো ফার্মে ভর্তি হতে চান, কারণ এখানে ওয়ার্কিং কন্ডিশন ভালো, এনভায়রনমেন্ট ভালো, সুযোগ সুবিধা ভালো, তো তাহলে আপনার রেজাল্ট একটু ভালো থাকতে হবে। কি করতে হবে? একটু ভালো থাকতে হবে। তো এই যে ইন্টারমিডিয়েটের পরে আপনি যদি ভর্তি হতে চান, অবশ্যই আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, রিটেন পরীক্ষা, তারপর ভাইবা দিতে হবে। ভাইবা দেওয়ার পরে যদি ওই ফার্ম আপনাকে সিলেক্ট করে তাহলে আপনি ওই ফার্মে আন্ডারে কাজ করতে পারবেন। আচ্ছা, এটাতে গেল ফার্মে ভর্তি হওয়া। সো ফার্মে ভর্তি হওয়ার পাশাপাশি অবশ্যই আপনাকে পড়তে হবে। সিএতে টোটাল 3টা লেভেল রয়েছে। প্রথমে হচ্ছে সার্টিফিকেট লেভেল, তারপর প্রফেশনাল লেভেল, এবং ফাইনালি হচ্ছে অ্যাডভান্সড লেভেল। সিএতে টোটাল কোর্স রয়েছে 17টি। কয়টি কোর্স রয়েছে? 17টি কোর্স। প্রথম লেভেল এবং দ্বিতীয় লেভেলে 7টা করে 14টি কোর্স রয়েছে, এবং 3টি কোর্স রয়েছে অ্যাডভান্স লেভেলে। এই 3টা লেভেলে যদি আপনি 17টা কোর্স পাস করতে পারেন এবং 3 বছর, সর্বনিম্ন 3 বছর যদি কোনো একটা ফার্মে আন্ডারে কাজ করেন, তাহলেই না আপনি সিএ সার্টিফিকেট অর্থাৎ সিএ কোয়ালিফাই হবেন। আচ্ছা, তো আপনি যখন ফার্মে ভর্তি হবেন, ভর্তি হওয়ার পরে ওই ফার্মে কাজ করার পাশাপাশি আপনাকে পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা করে পরীক্ষার যখন ডেট দিবে আইসিএবি থেকে, ওই পরীক্ষার ডেটে আপনাকে কি করতে হবে? আবেদন করে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে হবে। এবার আসি অনার্সের পরে যারা ভর্তি হতে চান তারা কিভাবে ভর্তি হতে পারবেন। যে কোনো সাবজেক্ট থেকে পড়ে অনার্সে আপনার সর্বনিম্ন জিপিএ লাগে 2.50। 2.50 নিচে যাদের সিজিপিএ আছে তারা সিএ করতে পারবেন না। যদি আপনার রেজাল্ট 2.50 উপরে থাকে তাহলে অবশ্যই আপনি কি করবেন? আইসিএবিতে ভর্তি হবেন। ভর্তি হওয়ার পরে ওই যে একটা ফার্ম খোঁজা শুরু করবেন। আপনি সিভি বানাবেন, সিভি বানিয়ে বিভিন্ন ফার্মে ড্রপ করবেন। ড্রপ করার পরে তারা হচ্ছে আপনাকে কল করবে এক্সামের জন্য। আপনি রিটেন এক্সাম দিবেন, রিটেনে যদি টিকেন তারপর আপনাকে ভাইবা নেওয়া হবে। ভাইবাই টিকলে সিলেক্ট হওয়ার পরে তারপরে ওই ফার্ম আপনাকে একজন সিসি স্টুডেন্ট অর্থাৎ
কোর্স কমপ্লিট বা কোর্স সার্টিফিকেট স্টুডেন্ট হিসেবে ভর্তি নিবে। এবারে আপনি যখন সিএতে ভর্তি হয়ে গেলেন, সিএ ফার্মেও ঢুকে গেলেন, আপনাকে ওই সিএ ফার্মে কাজ করতে হবে। ওরা যে বিভিন্ন ধরনের কাজ দেয়, যেমন অডিট অথবা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টস সেকশন, ট্যাক্সেশন সেকশন বা ফাইন্যান্সিয়াল বিভিন্ন অর্গানাইজেশনে আপনাকে পাঠানো হবে, বিভিন্ন অর্গানাইজেশনে অডিট করার জন্য বা ওদেরকে বিভিন্ন কাজে হেল্প করার জন্য। এই 3 বছর আপনাকে বাধ্যতামূলক কাজ করতে হবে। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে এই 3 বছর আপনি অন্য কোথাও চাকরি করতে পারবেন না, তাহলে কিন্তু আপনি সিএ হতে পারবেন না। এই যে ফার্মে কাজ করবেন এই সময়টা কিন্তু আপনাকে একটা অ্যালাউন্স দেওয়া হবে বা বেতন দেওয়া হবে। এটার ফার্ম ভেদে বেতনগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন 10,000 টাকা কোনো কোনো ফার্ম দেয়, কোনো কোনো ফার্ম 20,000 টাকাও দিয়ে থাকে। আপনার যদি রেজাল্ট ভালো থাকে তাহলে স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে, অর্থাৎ আইসিএবি থেকে স্কলারশিপ দেয়। এবং রিসেন্টলি আইসিএবি হচ্ছে লোন চালু করেছে স্টুডেন্টদের জন্য, সিএ স্টুডেন্টদের জন্য, যাতে যাদের আর্থিক সমস্যা খারাপ তারা যেন লোন নিয়ে সিএটা কমপ্লিট করতে পারে। আপনি যে কোনো সাবজেক্ট থেকে পড়ে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে, অর্থাৎ ইন্টারমিডিয়েটের পরে যারা ভর্তি হবেন, সায়েন্স, আর্টস, কমার্স এটা কোনো ফ্যাক্ট না, আপনি যে কোনো জায়গা থেকে এসে সিএতে ভর্তি হতে পারবেন। এবং অনার্সের পরেও সাবজেক্ট কোন ম্যাটার না, যে কোনো সাবজেক্ট থেকে আপনি সিএতে ভর্তি হতে পারবেন, ঠিক আছে। তবে এখানে একটা কথা বলে রাখি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে যারা যায় তারা কিন্তু সিএতে 3 থেকে 4টা কোর্সে অটোমেটিক পাস, তাদেরকে ওয়েভার দেওয়া হয়। ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা যায়, ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে পড়ে গেলে তাদেরকে 5টা কোর্সে কোনো পরীক্ষা দিতে হয় না, তারা পরীক্ষা ছাড়াই অটোমেটিক পাস। টোটাল কোর্স কয়টা? 17টা, তার মধ্যে 5টা কোর্স তাদের পরীক্ষা দিতে হয় না, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা যায়। আর জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট যারা যায় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে, তাদেরকে 3টা কোর্সে পরীক্ষা দিতে হয় না, কারণ 3টা কোর্স তারা অটোমেটিক পাস করতে পারে। সো এরকম ইউনিভার্সিটি ভেদে মোটামুটি ঢাকা, জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ এবং বিউপি এই কয়টা ইউনিভার্সিটির হয়তো আইসিএবির সাথে একটা কন্ট্রাক্ট রয়েছে, যে কারণে তাদের স্টুডেন্টরা কিন্তু এই সাবজেক্টগুলোতে পরীক্ষা না দিয়েই পাস হয়ে যায়। কিন্তু যারা অন্য ইউনিভার্সিটির বা অন্য ইনস্টিটিউশন থেকে আসতেছেন বা ন্যাশনাল থেকে আসতেছেন, আপনারা কিন্তু প্রত্যেকটা কোর্স পরীক্ষা দিয়েই পাস করতে হবে, ঠিক আছে। এবারে আপনি তো সিএতে ভর্তি হয়ে গেলেন, ফার্মেও ভর্তি হলেন, এখন আপনার কাজ আসলে কি? যেটা কাজ সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন 9টা থেকে 6টা পর্যন্ত বাধ্যতামূলক ডিউটি করতে হবে ফার্মের আন্ডারে। ওরা আপনাকে মূলত হাতে কলমে কাজ শেখাবে। এটা অনেকটা এরকম, ধরেন একটা ডাক্তার এমবিবিএস পাস করার পরে যেরকম ইন্টার্ন করতে হয় 1 বছর, কেন ইন্টার্ন করতে হয়, কিভাবে পেশেন্টকে চিকিৎসা দিতে হবে, সেটা কিন্তু তাদেরকে হাতে কলমে শেখানো হয়। এবং এর আগে 5 বছর এমবিবিএস যারা পড়ে তারা কিন্তু মূলত হাতে কলমে শেখে না, জাস্ট বই পড়ে। সো এই সিএ ডিগ্রিতে যেটা করা হয় যে এই 3 বছর আপনাকে হাতে কলমে এই বিভিন্ন ধরনের অ্যাকাউন্টস, ধরেন লেজার, হ্যাঁ, জার্নাল, কত টাকার, এই যে মানে এগুলো হয়তো আপনারা বুঝবেন না, যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট তারা বুঝবে যে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা কই গেল, এই ব্যাপারগুলা তাদেরকে হাতে কলমে বিভিন্ন অ্যাকাউন্ট, বিভিন্ন কোম্পানি থেকে ইনফরমেশন নিয়ে কাজ করতে হয়। আপনারা দেখবেন যে বিভিন্ন কোম্পানির কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকে, এত বড় পেপারে মাঝে মাঝে বের হয়। সো এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে দেখবেন অনেক বড় বড় অ্যামাউন্ট আছে, 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা। এই যে এত বড় বড় হিসাব, এই হিসাবগুলো কিন্তু মূলত সিএরা কালেক্ট করে এবং তারা ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো বানায়, ঠিক আছে। সো এই কাজে আপনাদেরকে হেল্প করতে হবে 3 বছর। কেন হেল্প করতে হবে? কারণ এই 3 বছরে মূলত আপনি কাজ শিখে যাবেন, কারণ প্রফেশনাল লাইফে গিয়ে আপনার কিন্তু এই কাজগুলোই করতে হবে, ঠিক আছে। এই কাজগুলো যেহেতু করতে হবে, এই জন্য আপনাকে 3 বছর এই কাজ শেখানো হয়। এই যে 3 বছর আপনি কাজ করবেন, ধরেন 6টা থেকে 9টা পর্যন্ত, 9টা থেকে 6টা পর্যন্ত, মাঝে মাঝে রাত 8টা 9টা পর্যন্তও কাজ করা লাগতে পারে, যেহেতু সিএফতে অনেক কাজের প্রেশার। এই যে রাত 8টা বা 9টার দিকে আপনি বাসায় ফিরবেন, বাসায় ফেরার পরে আপনাকে পড়াশোনা করতে হবে, কারণ আপনি পড়াশোনা না করলে আপনি পাস করতে পারবেন না, যেহেতু আপনাকে বাধ্যতামূলক 3 বছর কাজ করতেই হবে। সো কাজের পাশাপাশি আপনাকে পড়াশোনা করতে হবে। যারা আসলে ডেডিকেশন দিয়ে পড়াশোনা করতে পারে, কাজের পাশাপাশি হার্ডওয়ার্ক করতে পারে, তারা মোটামুটি এই যে 3 বছর যে ফার্মে আন্ডারে কাজ করতে হয়, এই 3 বছরের মধ্যেই পাস করে যেতে পারে। সিএ পাস করা কি আসলেই অনেক কঠিন? আমি বলবো যে ভাই, পৃথিবীতে কোনো কিছুই কঠিন না। আপনি যদি পড়াশোনা করেন, যেহেতু মাত্র 17টা কোর্স, আপনি সেটা চিন্তা করেন যে আমি প্রতি বছরে 6টা করে কোর্স পাস করব। 6টা করে কোর্স পাস করলে 3 বছরে কয়টা কোর্স পাস করতে পারবেন আপনি বলেন? 3 6 18টা। এখন আপনি কিন্তু স্কুল লেভেল, ইউনিভার্সিটি লেভেলে প্রতি বছরে 10 থেকে 12টা করে সাবজেক্ট পড়ে আসছেন। তো আপনি এখানে টার্গেট নেন না 5-6টা করে কোর্স, ঠিক আছে। কোর্স তো করছি, তো ওগুলো আপনি যদি ভালো মতো পড়াশোনা করতে পারেন, নিজে বাসায় গিয়ে পড়েন, তাহলে অবশ্যই আপনি পরীক্ষা দিয়ে পাস করতে পারবেন। আর রিসেন্টলি আইসিএবি যেটা করেছে, পরীক্ষার ক্ষেত্রে অনেক ধরনের পরিবর্তন এনেছে স্টুডেন্টদের সুবিধার জন্য। স্টুডেন্টদের সুবিধার জন্য আগে যেরকম ধরেন আপনি প্রফেশনাল লেভেলে আসেন, টোটাল 7টা কোর্স পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তাই না? সেখানে যদি একটা কোর্সও ফেল করতো কেউ, আবার পুনরায় সেই 7টা কোর্স পরীক্ষা দিতে হতো। কিন্তু এখন আইসিএবি নিয়ম যেটা করেছে যে যেটা পাস করেছে ওটা পাস, শুধুমাত্র যেটা ফেল করেছে সেটাতে পরীক্ষা দিয়ে সেই ইমপ্রুভমেন্ট দিয়ে পাস করে যেতে পারলেই হবে। তার মানে সবগুলো সাবজেক্ট একবারে আবার পরীক্ষা দিতে হবে না।
যারা নন বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে যাবেন, মানে সায়েন্স অথবা আর্টস থেকে, তাদের জন্য আসলে সিএটা একটু কঠিন, কারণ এখানে অ্যাকাউন্টিংয়ের টার্মগুলো আছে। নর্মালি অ্যাকাউন্টিংয়ের টার্মগুলো আমার নিজের কাছে পার্সোনালি অনেক কঠিন লাগে। সো আপনাদেরও যদি কঠিন লাগতে পারে প্রথম দিকে, তবে হ্যাঁ 1 বছর সময় দিলে অটোমেটিক এই টার্মগুলোর সাথে পরিচিত হয়ে যাবেন, তখন আর বিষয়টা আসলে কঠিন লাগবে না। কিন্তু যারা অ্যাকাউন্টিং বা বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের জন্য সিএ একটা বেস্ট অপরচুনিটি হতে পারে, কারণ এখানে গিয়ে আপনাদের অনেক ভালো করার সুযোগ রয়েছে। আচ্ছা, মোটামুটি যারা খুব ভালো পড়াশোনা করবেন তারা হয়তো 3 বছরের মধ্যে সিএ কমপ্লিট করবেন, কিন্তু এটাই সত্যি যারা ভর্তি হবেন সবাই কিন্তু এত বেশি ডেডিকেশন দিয়ে পড়াশোনা করতে পারবেন না। যারা মিড লেভেলের পড়াশোনা করবেন তাহলে তাদের 5 থেকে 6 বছর লেগে যেতে পারে। এখন এই যে এত বড় একটা সময়, এই সময়টা আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, আপনার ফ্যামিলি সাপোর্ট থাকতে হবে। যদি আপনার ফ্যামিলি সাপোর্ট না থাকে তাহলে আসলে আপনার জন্য সিএ না। কারণ এই যে অনার্স পাস করার পরে একটা ছেলে কিন্তু ফ্যামিলি তার দিকে তাকিয়ে থাকে যে ফ্যামিলিতে সে সাপোর্ট দিবে, কিন্তু সিএ করতে গেলে আপনি ফ্যামিলিতে 1 টাকার সাপোর্টও দিতে পারবেন না, এটা আপনি ধরে রাখেন। ঠিক আছে, আপনি সাপোর্ট দিতে পারবেন কবে জানেন? সিএ কমপ্লিট করার পরে, অথবা সিএতে ভর্তি হওয়ার 5 বছর পরে। আপনি যদি সিএ কমপ্লিট নাও করতে পারেন, তারপরে বলা যায় 5 বছর পরে গিয়ে আপনি ফ্যামিলিকে খুব বড় একটা সাপোর্ট দিতে পারবেন, কারণ তখন খুব ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন। এটা হচ্ছে সিএ সবচেয়ে খারাপ দিক। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে ফার্মগুলো কিন্তু আপনাকে খাটায় নিবে, যেহেতু আপনাকে 10-15 হাজার টাকা অ্যালাউন্স বা বেতন দিবে, প্রচুর খাটাবে। এই যে খাটুনি, এই খাটুনির পরে আসলে আপনি পড়াশোনার জন্য সময় বের করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। এই যে সিএ ফার্মগুলো আপনাকে যেই অ্যালাউন্স দিবে, এই অ্যালাউন্স দিয়ে হয়তো আপনার খরচ কোনো রকমে চলে যাবে। 10,000 টাকা তো আপনি ঢাকাতে একটা বাসা ভাড়া নিতে হবে, কারণ যেহেতু বাইরে থেকে যাওয়া আসা করে আসলে অফিস করতে পারবেন না, একটা বাসা অথবা মেসে উঠতে হবে, সেখানে আপনার পার্সোনাল খরচ আছে। এখন কথা হচ্ছে ভাই, সিএ করতে টোটাল কত খরচ যায় দেখেন। সিএতে যখন আপনি ভর্তি হবেন তখন এককালীন হয়তো 30,000 টাকা দিয়ে সিএতে আইসিএবিতে জমা দিয়ে ভর্তি হতে হয়। ঠিক আছে, এই যে 30,000 টাকা দিয়ে ভর্তি হলেন, তারপরে কিন্তু আর সিএ ফার্মে আর কোনো টাকা দিতে হয় না, বা সিএতে কোনো আর টাকা দিতে হয় না। তারপরে খরচ কোথায়? তারপরে খরচ হচ্ছে যে এই যে 17টা কোর্স, এই প্রত্যেকটা কোর্স যখন আপনি পরীক্ষা দিবেন, প্রত্যেকটা কোর্সের জন্য একটা করে কোর্স ফি আছে। ফার্স্ট লেভেলে কোর্স ফিটা খুবই কম, 7টা কোর্স। সেকেন্ড লেভেলে কোর্স ফি একটু বেশি, থার্ড লেভেলে গিয়ে আর একটু বেশি। ঠিক আছে, সো টোটাল মিলায় যদি আমি কোর্স ফি ধরি অ্যাভারেজে, তো অ্যাভারেজে তাহলে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা হচ্ছে আপনার খরচ যাবে সিএ করতে। ঠিক আছে, আর নিজের খরচের কথা যদি চিন্তা করেন, সেই টাকা তো আপনি ফার্ম থেকে পেয়ে যাচ্ছেন। ওকে, সো এই ছিল হচ্ছে সিএ এর খরচ বিষয় আর কি। পরীক্ষাগুলো দিতে হতে পারে, এবং সিএ এর যে অ্যাকাউন্টিং রিলেটেড টার্মগুলো যদি আপনার ভালো লেগে থাকে, এবং 1-1.5 বছর সময় দেওয়ার পরে অটোমেটিক হচ্ছে দেখবেন যে ওই টার্মগুলোর সাথে আপনি পরিচিত হয়ে গেছেন, তখন আর কঠিন লাগবে না। আপনি মোটামুটি পড়াশোনা করলেই কিন্তু সিএ হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের জন্য আরেকটা সুখবর, সেটা হচ্ছে যে আইসিএবি কিন্তু তাদের অনেক রুলস রেগুলেশনে পরিবর্তন এনেছে, যে কারণে সিএ স্টুডেন্টদের এখন সিএ পাস করা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। বললাম তো, বিভিন্ন রুলস রেগুলেশন আনা হয়েছে যেটা স্টুডেন্টদের স্বার্থে কাজ করবে, এবং স্টুডেন্টরা যাতে খুব দ্রুত সহজে সিএ হতে পারে, সিএ কোয়ালিফাইড করতে পারে, সেই সুযোগ সুবিধাগুলোই আনা হয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি সিএ করে, যেহেতু এটা ইংল্যান্ডের নিয়ম ফলো করা হয়, আইএফআরএস বা আইএএস পড়ানো হয় মূলত, এইটা বাংলাদেশ থেকে সিএ করে আপনি আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়াতেও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন, অর্থাৎ ওই সব দেশেও আপনি যেতে পারবেন। ঠিক আছে, আপনি মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, এইসব কান্ট্রিতে গিয়েও কিন্তু আপনি সিএ প্র্যাকটিস করতে পারবেন, এবং এইসব দেশে কিন্তু সিএদের অনেক টাকা স্যালারি হয়ে থাকে। তাহলে সিএ করতে কেমন সময় লাগে? আপনি যদি খুব ভালোভাবে পড়াশোনা করেন তাহলে আপনার 4 বছর লাগবে, আর যদি আপনার সব কিছু ঠিকভাবে না হয়ে ওঠে তাহলে 5 থেকে 6 বছর লাগতে পারে। আর অনেকেই আছে যে আসলে পড়াশোনা করেও শেষমেশ পাশ করতে পারেন না, সিএ পাশ করতে পারেন না। এখন কথা হচ্ছে, সিএ এর ক্যারিয়ার অপরচুনিটিটা কেমন সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, সিএ এর ক্যারিয়ার অপরচুনিটি দুইভাবে হতে পারে। একটা হচ্ছে সিএ যারা কোয়ালিফাইড করেছে, আর একটা হচ্ছে সিএ যারা কোয়ালিফাইড করেনি। এটাই সত্যি, সবাই যারা ভর্তি হবেন সিএতে, সবাই সিএ পাশ করতে পারবেন না। তাহলে যারা সিএ পাশ করতে পারবেন না, তাদের জন্য কি ক্যারিয়ার অপরচুনিটি খুব খারাপ? এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে হচ্ছে, যারা সিএ পাস করতে পারবেন না তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, আপনাদেরও খুব ভালো একটা ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে। কেন? কারণ এই যে আপনি 3 বছর ফার্মে কাজ করেছেন, আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, এবং আপনি যদি বিবিএ, এমবিএ করা হয়ে থাকেন অথবা অনার্স পাস থাকেন, তাহলে আপনার সিভিটা কিন্তু বেশ ভালো রিচ হবে। 3 বছর আপনি অ্যাকাউন্টিং রিলেটেড ফার্মে কাজ করেছেন, আপনার সিসি বা কোর্স সার্টিফিকেট দেওয়া হবে, এটা আপনার সিভিকে মানে অনেক বড় একটা পজিশন নিয়ে যাবে। সো স্টার্টিংয়ে আপনার বলাই যায় যে আপনি 1 লাখ টাকা স্যালারিতে জয়েন করতে পারবেন। আপনি যদি সিএ কমপ্লিট নাও করেন, তারপরেও আপনার যদি গ্র্যাজুয়েশন করা থাকে, আপনি 1 লাখ টাকা স্যালারিতে যে কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন। কিন্তু যদি আপনি সিএ কমপ্লিট না করা থাকেন, তাহলে আপনার ক্যারিয়ার গ্রোথ, একজন সিএর যে লেভেলের ক্যারিয়ার গ্রোথ হবে, সেই লেভেলের ক্যারিয়ার গ্রোথ হয়তো হবে না, কিন্তু একদম খারাপ না। কিন্তু 2 লাখ 3 লাখ টাকা আপনি আর্ন করতে পারবেন একটা সময় পরে গিয়ে। আচ্ছা, সেই সাথে আরেকটা সুযোগ হচ্ছে সিএতে, যে আপনি 3 বছরের মধ্যে
মধ্যে ফার্মে কাজ করলেন, আপনি সিএ কমপ্লিট করতে পারলেন না, তারপরে আপনি চাকরি করার পাশাপাশিও কিন্তু ওই ধরেন আপনি চাকরি জয়েন করলেন, জয়েন করে আপনি 1 লাখ টাকা স্যালারি পাচ্ছেন এবং এর পাশাপাশি আপনি বাসায় গিয়ে একটু পড়াশোনা করলেন, পড়াশোনা করে চাকরি করা অবস্থায়ও আপনি কি করতে পারবেন, সিএ পরীক্ষাগুলো দিতে পারবেন এবং ওই কোর্সগুলো আস্তে আস্তে আপনি পাস করতে পারবেন। যে আপনি ধরলেন যে আমি প্রতি বছর 2টা করে কোর্স পাস করব, তাহলে আপনার ধরেন টোটাল কোর্স পাস করছিলেন 10টা আর 7টা কোর্স আপনার বাকি ছিল, তো প্রতি বছর যদি 2টা করে পাস করেন তার মানে 3 বছর লাগবে আপনার আরও এক্সট্রা সিএ পাস করতে। আমার কথা হচ্ছে আপনার 3 বছর লাগুক আর 5 বছর লাগুক, তাতে তো কোনো সমস্যা নেই, আপনি তো অলরেডি একটা চাকরিতে আছেন। 3 বছর ফার্মে থাকার পরে আপনারা বাধ্যতামূলক না যে আপনার ফার্মে থাকতে হবে, আপনি চাকরিতে জয়েন করতে পারবেন, অর্থাৎ চাকরিতে আপনি বেতন পাবেন, সেই বেতন দিয়ে আপনার সংসার চালাবেন এবং পাশাপাশি আপনি পড়াশোনা করে কিন্তু সিএ কমপ্লিট করতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে সিএ করার কিন্তু কোনো বয়স নাই। আপনি ধরেন অনার্স মাস্টার্স পাস করার পরে একটা চাকরিতে ঢুকলেন, চাকরিতে ঢোকার পরে দেখলেন যে না এই চাকরিতে আপনার প্রমোশন হচ্ছে না, বেতন বাড়তেছে না, তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে না আমি সিএ করব। ওই 40 বছরে গিয়েও কিন্তু আপনি সিএ ফার্মে ভর্তি হয়ে সিএ করতে পারবেন, যদি আপনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিস থাকে, পরিবারের সাপোর্ট থাকে এবং পরিবারের কোনো ঝামেলা না থাকে, আপনি অবশ্যই ভর্তি হয়ে নিজের চেষ্টায় সিএ কমপ্লিট করতে পারবেন। যারা সিএ কমপ্লিট করবেন তাদের ক্যারিয়ার গ্রোথ কেমন, খুবই সুখবর যে যারা সিএ কমপ্লিট করবেন তাদের আর ক্যারিয়ার নিয়ে চিন্তা করার দরকার নেই ভাই। আপনার জীবনে ভাতের অভাব হবে না, আপনার জীবনে টাকার অভাব হবে না, ঠিক আছে? আপনার ফ্যামিলি খুব ভালোভাবে ফার্স্ট ক্লাস একটা লাইফ লিড করতে পারবে। আপনার স্টার্টিংয়ে হবে মিড লেভেল থেকে, অর্থাৎ আমরা অনার্স মাস্টার্স পাস করার পরে চাকরিতে জয়েন করেছি স্টার্টিং লেভেলে, যেমন ধরেন সরকারি চাকরিতে 9 গ্রেডে ঢুকি, তাই না? 9 গ্রেডে ঢুকি, সো এটা হচ্ছে স্টার্টিং বা এন্ট্রি লেভেল। কিন্তু মিড লেভেল কি সরকারি চাকরিতে? মিড লেভেল হচ্ছে ধরেন উপসচিব বা 6 গ্রেড বা 4th গ্রেড, তাই না? এগুলা কর্পোরেট লেভেলেও আপনি কিন্তু যখন ঢুকবেন একটা আছে হচ্ছে এন্ট্রি লেভেল, অর্থাৎ অনার্স মাস্টার্স পাস করার পরে। যেমন ধরেন আপনি যদি একটা প্রাইভেট ব্যাংকে ঢুকেন তাহলে এমটিও হিসেবে ঢুকতে হবে আপনাকে অনার্স মাস্টার্সের পরে, তাই না? ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, যেটা হচ্ছে এন্ট্রি লেভেল। কিন্তু আপনি সিএ পাস করার পরে আপনি এন্ট্রি না, অলরেডি এন্ট্রি লেভেল আপনার কমপ্লিট হয়ে গেছে, কারণ আপনি 3 বছর ফার্মে কাজ করেছেন। এখন আপনি হচ্ছে মিড লেভেলে ঢুকবেন, মানে ধরেন এমটিওর পরের উপরের যে পোস্টগুলো রয়েছে যেখানে স্যালারি 1 লাখ 1.5 লাখ টাকা বা 2-3 লাখ টাকা স্যালারি হয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ আপনার ক্যারিয়ার স্টার্টিংই হবে হচ্ছে মিড লেভেল থেকে। এইবার বুঝেন যে মিড লেভেলে যেই লোক ঢুকতে পারে তার পরবর্তী ক্যারিয়ার অপরচুনিটিস কেমন হতে পারে, ঠিক আছে? স্যালারি স্ট্রাকচার কেমন হতে পারে। সো আপনি যদি একটা অর্গানাইজেশনে ঢুকেন তাহলে আপনার বলাই যায় যে 2 থেকে 3 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন। সেটা ট্যাক্সেশনে যদি যান ট্যাক্সেশনের ট্যাক্স কনসালটেন্ট হিসেবে, অডিট টিমে গেলে অডিটর হিসেবে পাবেন, সিএফও হিসেবে জয়েন করতে পারবেন, অর্থাৎ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে জয়েন করতে পারবেন, কোম্পানির অ্যাডভাইজার হিসেবে জয়েন করতে পারবেন। এবং কোম্পানিগুলোর কিন্তু সিএ হোল্ডারদের দরকার আছে, তারা বিভিন্ন ডিসিশন নিতে গেলে ওই সিএ হোল্ডারদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতে হয়। ধরেন একটা ব্যাংকের প্রধান আয়ের উৎস কি? লোন দেয়া, তাই না? সো এই লোন আসলে একজন ব্যক্তিকে দেওয়া উচিত হবে কিনা সেইটার অ্যানালাইটিক্যাল রিসার্চ করে হচ্ছে একজন সিএ। একটা কোম্পানির এমডিও হয়তো এটা জানেন না যে এই লোকটাকে বা এই ক্লায়েন্টটাকে লোন দেওয়াটা আমার জন্য লাভজনক হবে কিনা, কিন্তু গবেষণা করার জন্য যে না তাকে আমার লোন দেওয়া উচিত হবে কিনা এটার জন্য একজন সিএ হোল্ডার দরকার আছে। সিএ হোল্ডারকে তারা বলে যে দেখেন তো আপনি একটু বুঝে শুনে যে আসলেই তাকে লোন দেওয়া উচিত হবে কিনা, তখন সিএ হোল্ডার যেই ডিসিশন দেয় সেই ডিসিশনের ভিত্তিতে মূলত হচ্ছে কোম্পানিগুলো লোন দিয়ে থাকে বা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আচ্ছা, সেই সাথে আপনি কিন্তু কোম্পানির বড় বড় পজিশন যারা হোল্ড করে দেখবেন সিইও, এমডি বা বড় বড় পজিশনে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এগুলো সব সিইও হোল্ডার। কারণ একটা কোম্পানির মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আয় ব্যয়, কত টাকা আয় হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, টাকা কোথায় যাচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র একজন সিএ হোল্ডার বুঝতে পারেন। সো একটা কোম্পানির বড় পজিশনে যেতে হলে একটা কোম্পানির আয় ব্যয় সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে। একটা সাধারণ মানুষ কিন্তু ওই পজিশনে গিয়ে কোম্পানির আয় ব্যয় বুঝতে পারবে না, তো না বোঝার কারণে কিন্তু কোম্পানির আয়ের সম্ভাবনা কমে যাবে। কিন্তু একজন সিএ হোল্ডার কিন্তু একটা কোম্পানির পুরা খুঁটিনাটি নারী নক্ষত্র সব বুঝতে পারেন ইজিলি, যে কারণে তাদেরকে কিন্তু অটোমেটিক ভালো ভালো পজিশনে বাধ্য হয়ে কোম্পানিদের দিতে হয়। ইভেন একটা কোম্পানির মালিকও হয়তো জানেন না যে এই কোম্পানিটা কিভাবে লাভ করবে, এই কোম্পানির আয় কোথায় হচ্ছে, ব্যয় কোথায় হচ্ছে, কিন্তু একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সেটা জানেন। এই জন্য কোম্পানির মালিকরা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ভাড়া করে নিয়ে যান এই সব বিষয় কাজের জন্য। তো স্যালারি খুব ভালো স্যালারি দেয়, 8 থেকে 10 লাখ টাকা, 15 লাখ টাকা, ঠিক আছে? আর পজিশন যত চেঞ্জ হবে আপনার স্যালারি তত বাড়তে থাকবে। আচ্ছা, এইটা গেল চাকরির কথা। চাকরির বাইরেও আপনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল হিসেবে হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। যেমন ধরেন একজন ডাক্তার, সে চাকরি না করেও কিন্তু কি করতে পারে, চেম্বার খুলে রোগী দেখতে পারে না? সেমভাবে আপনি চাইলে একটা সিএ ফার্ম খুলতে পারেন, অর্থাৎ একজন সিএ হোল্ডার সিএ ফার্ম খুলতে পারেন। প্রত্যেকটা সিএ ফার্ম কিন্তু
প্রধান কিন্তু একজন সিএ হোল্ডারের আন্ডারে মূলত একটা সিএ ফার্ম পরিচালিত হয়। সিএ ফার্মের কাজ হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনকে অ্যাডভাইস দেওয়া, অডিট পরিচালনা করা। অডিট বলতে বোঝায় যে একটা কোম্পানি কতটা ভালোভাবে পরিচালিত হচ্ছে সেইটা। বাংলাদেশ সরকারেরও কিন্তু একটা কোম্পানির সম্বন্ধে আইডিয়া নিতে হয়। যেমন বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে ট্যাক্স। সো একটা কোম্পানির কত টাকা ট্যাক্স আসছে, একটা কোম্পানি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, এটা কিন্তু বাংলাদেশ সরকারের বড় বড় কর্মকর্তার বোঝার ক্ষমতা নাই। এটা বুঝতে হলে অবশ্যই বড় বড় কর্মকর্তা মন্ত্রণালয় থেকে কোথায় আসে, এই সিএ হোল্ডারদের কাছে আসে। তখন সিএ হোল্ডাররা কিন্তু তাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে হেল্প করে থাকে। এই যে পরামর্শ দিচ্ছেন আপনি, এই পরামর্শের বিনিময়ে কিন্তু আপনি টাকা নিচ্ছেন, ঠিক আছে? অডিট পরিচালনা করার মাধ্যমে টাকা নিচ্ছেন। সো এক একটা অডিট পরিচালনা করলে 20 থেকে 30 লাখ টাকা পাওয়া যায়, ঠিক আছে? সো এই ছিল পুরা বিষয়টা সিএ নিয়ে। সো আশা করছি বুঝতে পারছেন। হ্যাঁ, সিএ হওয়ার পর কিন্তু আপনি বাইরের দেশেও যেতে পারবেন, বাইরের দেশে উচ্চ বেতনে কাজ করতে পারবেন। যাদের আসলে টাকা ইনকামের খুব ইচ্ছা, অনেক টাকার মালিক হওয়ার ইচ্ছা, তারা আসলে সিএতে আসতে পারেন। আমি বলবো যে কঠিন কোনো কিছু না। অনেকেই আপনাকে বলবে সিএ পাস করা অনেক কঠিন, এই সেই, এগুলো সব ভুল কথা ভাই। মানুষ কি সিএ হচ্ছে না? হচ্ছে তো, হয়েছে, হবে, এবং ভবিষ্যতে আরও বেশি সিএ হবে, ঠিক আছে? আরও বেশি সিএ হবে, কারণ হচ্ছে সিএর যেই কন্ডিশনগুলো ওটা কমিয়ে দেওয়া হচ্ছে। আপনি নিশ্চিন্তে সিএতে ভর্তি হতে পারেন। একটু হার্ডওয়ার্ক করলে 4-5টা বছর খুব ভালো একটা পরিচয় হবে, খুব ভালো একটা টাকা ইনকাম করে লাইফটা লিড করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে।